মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। মূর্তি তৈরির কথা এতদিন ভাবেনি রিজু। সত্যি কথা বলতে দরকার পড়েনি সেটার। রিজু যা চেয়েছিল সেগুলো সে সবই পেয়ে যায়, আর ভেবেছিল বুঝিয়ে বললে লক্ষ্মীও তার কথা শুনে আর কাজে যাবে না। কিন্তু কিছুতেই রাজি না হওয়াতে রিজুকে আবার দেবীর উপরেই ভরসা করতে হয়। মূর্তি বানানোর কথা ভাবলেও রিজু ভরসা পাচ্ছিল না। মনে একটা দ্বন্দ্ব লেগেই ছিল ওর, যে আগের মতো ওরকম নিপুণ মূর্তি কেউ গড়ে তুলতে পারবে। কিন্তু সেসব চিন্তা একধারে রেখে রিজু আবার মূর্তি নির্মাণের কাজ শুরু করে। মাটি কাটা থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা চরকার সামনে কাটিয়ে দেওয়া। কিন্তু তফাৎ ছিল একটাই, আগের বার সে একাগ্রতার সাথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এবার ঠিক সেটা হয়নি। লক্ষ্মীকে পাশে পায়নি শুধু তাই না, বরং তার কথা মাথায় ভাবতে ভাবতেই সে মূর্তি তৈরির কাজ করতে থাকে। তার ফলে রিজু যতই চেষ্টা করুক না কেন, মূর্তি কিছুতেই আগের মতো তৈরি হয় না। মুখের আদল সুন্দর হলেও ওই আগের সৌন্দর্য ফুটে ওঠে না। যত দিন যায় রিজু দেবীর মুখের আদলটাও স্পষ্টভাবে মনে পড়ে না। আর দিন দিন রিজুর ভেতরের অস্থিরতাটাও বাড়তে থাকে, আর যতই ভোলে ততই আরও যেন জেদ চেপে যায় রিজুর আবেশ যেন বাড়তেই থাকে সেই দেবীর আদল মনে করার জন্য। সারা দিন চুপচাপ এক কোণে বসে দুলতে থাকে সে, ভাবতে থাকে দেবীর মুখের কথা, আর বাকি সময় সে কাটায় কাজের জায়গায়। স্নান করা, দাড়ি কাটা কিছুই সে করে না আর। এমনকি খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে রিজু। লক্ষ্মীর এতদিন চিন্তায় মাথা খারাপ হতো, কিন্তু এখন সে রীতিমতো রিজুকে দেখে ভয় পায়। রিজুর ব্যবহার এখন লক্ষ্মীর আর সাধারণ বা সাবলীল মনে হয় না। এরকমই একদিন রিজু বসেছিল তার কাজের জায়গায়। অন্য দিনের মতো এই দিনও সে বসে চেষ্টা করে যাচ্ছিল মূর্তিটা তৈরি করার। কত ঘন্টা যে রিজু সেখানে বসেছিল সেটাও নিজেরও মনে নেই। শুধু মনে আছে যখন বসেছিল তখন দিনের আলো ফুটেছিল, আর এখন চারিদিকে ঘুটঘুটে কালো। এত চেষ্টার পরেও সফল না হওয়াতে রিজু এবার ভেঙে পড়ল। চারিদিকে মাটি ছড়িয়ে তার মধ্যেই সে বসে কাঁদতে শুরু করলো। হঠাৎ একটা আওয়াজ এলো রিজুর কানে। কেউ একজন ফিস ফিস করে যেন কিছু বলে গেল রিজুর কানে। কি কথা সেটা রিজু বুঝতে পারল না, কিন্তু আওয়াজটা সে স্পষ্ট শুনেছে। মাথা তুলে তাকালো রিজু চারিদিকে, কিন্তু কাউকেই দেখতে পেল না সে। ভাবল হয়তো সারাদিন কাজ করার জন্য সে ভুল শুনেছে। তাই রিজু উঠে শরীর থেকে মাটি ঝেড়ে বাড়ির দিকে যেতে শুরু করলো। কিন্তু আবার সেই এক আওয়াজ, আবার কেউ যেন কিছু কথা ফিস ফিস করে বলে গেল রিজুর কানে। এবার রিজু কিছুটা ভয় পেল। সে ঘুরে তাকালো, কিন্তু এবার কিছুই দেখতে পেল না। মনের ভয় কাটানোর জন্য রিজু চিৎকার করে জিজ্ঞেস করলো, কে আছিস ওখানে? কোনো উত্তর এলো না। রিজু আবার ঘুরে হাঁটতে শুরু করতেই আবার সেই আওয়াজ, কিন্তু এবারটা আগের মতো ফিস ফিস না, স্পষ্ট কথা শোনা গেল। কোনো এক মেয়ের গলা এটি। রিজুর খুব চেনা চেনা লাগলো গলাটা, কিন্তু ও বুঝতে পারল না আগে কোথায় শুনেছে এই আওয়াজ। যদিও সেই অজ্ঞাত মেয়েটি আবার বলে উঠল, কি হলো, চিনতে পারছো না? রিজু কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, না মানে তুই কে? হ্যাঁ, কে তুই? এবার রিজুর কানে এলো একটা অট্টহাসির শব্দ। সেই মেয়েটি যেন হাসছে জোর গলায়। রিজুর হাত পা এতক্ষণে ঠান্ডা হয়ে এসেছে। কোনোভাবে সাহস জুগিয়ে সে আবার বলল, কে কে তু? কোথা আছিস তু? হ্যাঁ, কে তু?
মেয়েটির আওয়াজ এবার গম্ভীর। সে কিছুটা রেগেই রিজুকে বলল, যার মূর্তি গড়ন করলে, যাকে পুজো করলে, তাকেই এখন চিনতে পারছো না তুমি? এই কথাটা শুনেই রিজু হাঁটু গেড়ে বসে পড়ল সেখানে। মাটিতে মাথা ঠুকে প্রণাম করে বলল, মা, মা তুই এসেছিস? একবার দেখা দে মা আমাকে, তোর মূর্তি আবার নতুন করে তৈরি করবো মা, একবার দেখা দে মা। রিজু মুখ তুলে তাকায় এই আশায় যে দেবীর দর্শন সে পাবে আবার, কিন্তু কিছুই দেখতে পায় না রিজু। দেবীর কর্কশ গলার আওয়াজ পায় রিজু, দেখতে চাস? তুই দেখতে চাস আমাকে? তোর সাহস তো কম না। আমার দর্শন কত লোকে কত সাধনা করেও পায় না। সেই আমি তোকে দর্শন দিয়েছিলাম আমার মূর্তি গড়ে তোলার জন্য, কিন্তু তুই আমাকে বেচে দিলি। এত সাহস হয় কি করে তোর? হ্যাঁ? দেবীর কথা শুনে রিজু কাঁপতে থাকে ভয়। কাঁপা কাঁপা গলায় রিজু বলে, না মা, আমার ভুল হয়ে গেছে মা, তুই 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 একবার দেখা দে মা, আমি সত্যি কথা বলছি। আমি আমি আবার উরাম একটা মূর্তি তৈরি করব, করব করব। দেবী যেন এই কথা শুনে আরো চটে যায়। আরো রাগী ভাবে সে বলে, দেখা? হ্যাঁ, আমি তো দেখা দেব না তোকে আর। শুধু তাই নয়, তুই চাইলেও আমার মূর্তি আর কোনোদিন করতে পারবি না। রিজুর অসহায় মনে হয় নিজেকে। এইসব কথা শোনার পর সে বলতে যায় কিছু কথা, কিন্তু আবার সেই গলার আওয়াজ চারিদিকে গমগমিয়ে বলে ওঠে, তোর তৈরি করা আমার মূর্তি নিয়ে আয়, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি তুষ্ট হব, নচেত। কথা শেষ হওয়ার আগেই সে আওয়াজ যেমন ভাবে এসেছিল তেমন ভাবেই মিলিয়ে যায়। রিজু ওখানেই বসে যায় মাথায় হাত দিয়ে। সে খুঁজে পায় না কি করবে। দেবীর এরকম রৌদ্র রূপ কল্পনা করতেই একটা ঠান্ডা শিহরণ নেমে যায় রিজুর শির দাঁড়া দিয়ে। মূর্তি না আনতে পারলে দেবী কি করবে সেটা রিজু ভাবতেও আর চায় না। কোনো রকম ভাবে নিজেকে শান্ত করে রিজু বাড়িতে ঢুকে প্রথমেই এক গ্লাস জল খেয়ে মাটিতে বসে পড়ে। লক্ষ্মী রিজুকে এরকম আচরণ করতে দেখে বেশ ভয় পায়, আর রিজুর চোখ মুখের অবস্থা দেখতেই ভয়টা পরিণত হয় চিন্তায়। এতটা ভয় পেতে লক্ষ্মী কোনোদিন দেখেনি রিজুকে। সে কাছে গিয়ে জিজ্ঞেস করতে চায় রিজুকে তার এই আতঙ্কের কারণ, কিন্তু কোনো অজানা কারণবশত সে আর যায় না। একধারে বসে অবাকভাবে দেখতে থাকে রিজুর দিকে। এভাবেই সারা রাত পার হয়ে যায়। একটা সময় লক্ষ্মী ঘুমিয়ে পড়ে, কিন্তু রিজু সারা রাত ঠায় বসে থাকে পাথর হয়ে, ভাবতে থাকে সে তো কত মাস হয়ে গেছে মূর্তি বিক্রি করার, এখন কিভাবে সে খুঁজে বার করবে মূর্তিটা। যে বৃদ্ধ ভদ্রলোক কিনেছিলেন তার নাম ঠিকানা কিছুই তো জানে না রিজু, এমনকি এটাও জানে না সে এই দেশে আছে কিনা। যত রাত বাড়ে রিজুর চিন্তাও ততই বাড়তে থাকে। ওর এটাও মনে হয় যে মূর্তিটা এখনো আছে তো। সেই বৃদ্ধ যদি কোনোভাবে মূর্তিটা হারিয়ে দিয়ে থাকে, বা যতই হোক মূর্তিটা তো মাটির, সেটা যদি পড়ে কোনোভাবে ভেঙে গিয়ে থাকে। অন্যদিকে দেবীর বলা কথাগুলো বাজতেই থাকে রিজুর কানে। কথাগুলোর তীক্ষ্ণতা, তার ভাব, আওয়াজ সবটাই যেন বেড়েই চলেছে। রিজু দুহাত দিয়ে কান বন্ধ করে মুখটাকে বিকৃত করে চেষ্টা করে সেই আওয়াজগুলোকে বন্ধ করার, কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না। এভাবেই কখন সকাল হয়ে যায় রিজু বুঝতেই পারে না। আবার নতুন করে মূর্তি তৈরি করার সময় থেকেই ওর শরীর ভাঙতে শুরু করেছিল, কিন্তু এই একটা রাতে ওর চোখ যেন আরো গর্তে ঢুকে গেছে, আর চোখের মণি দুটো সারাক্ষণ অস্থিরভাবে তাকাচ্ছে এদিক ওদিক। সব সময় যেন একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। প্রশ্নটা হলো, সে কি পারবে?
মূর্তি উদ্ধার করে আনতে। সারা রাত অস্বাভাবিক ভয়ে আর কষ্টে কাটে রিজুর। মূর্তি ফেরানোর চিন্তা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। কিন্তু ভোরের আলো ফুটতেই কিছুটা স্বাভাবিক হয় সে। মূর্তি ফেরানোর চিন্তা এখনো কাটে না তার। ইতিমধ্যে লক্ষ্মীরও ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে রিজুকে দেখেই ওর মন ভয়ে কেঁপে ওঠে। একটা মানুষ কিভাবে বিধ্বস্ত হতে পারে এতটা? কোনো মানুষকে আজ অব্দি এরকম অবস্থায় লক্ষ্মী কোনো দিন দেখেনি। নিজের জড়তাকে এক কোণে রেখে ভালোবাসার জেরে লক্ষ্মী এগিয়ে যায় রিজুর দিকে। সে বলে, তুই চ আমার সাথে এখন। রিজু তার কথা বলার শক্তিও যেন হারিয়ে ফেলেছে এর মধ্যে। বড় বড় চোখ করে সে তাকিয়ে থাকে লক্ষ্মীর দিকে। এবার লক্ষ্মী রিজুর হাত ধরে টান দেয় আর বলে, তুই চ, এক্ষুনি চ, চ তুই আমার সাথে চ। তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি তো তোর সব কথা শুনি, হ্যাঁ, আমি আজ অব্দি কিছু বলি নাই তোকে, কিন্তু এবার তোকে আমার কথা শুনতেই হবে। তুই চ আমার সাথে। কথাগুলো বলে আর একবার টান দিতেই রিজু ঝাঁকিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। লক্ষ্মী চমকে একধারে সরে যায়। তারপর রিজু বলে, আমি যাব লাই, আমি আমি কোথাও যাব লাই। দেবী আমার উপর চটে আছে। বিক্রি করা উচিত হয় লাই, আমার একদম উচিত হয় লাই রে, উচিত হয় না। কথাগুলো বারবার করে বলতেই থাকে রিজু। তার সাথে নিজেকে যতটা পারে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। লক্ষ্মী খুঁজে পায় না সে আর কি করবে, কিভাবে সে তার নিজের স্বামীকে, নিজের ভালোবাসার মানুষটাকে সুস্থ করে তুলবে। ততক্ষণে রিজু উঠে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে লক্ষ্মীও উঠে দাঁড়ায়। একবার চারিদিকে তাকিয়ে কিছু না বলেই রিজু বাড়ির বাইরে বেরিয়ে যায়। পেছন পেছন লক্ষ্মীও যায়। গিয়ে দেখে রিজু দালানে রাখা তার থলি তুলে বেরিয়ে যাচ্ছে বাইরে। লক্ষ্মী দৌড়ে গিয়ে তাকে থামাতে যায়, কিন্তু রিজু এক ধাক্কায় লক্ষ্মীকে মাটিতে ফেলে দিয়ে বাইরে যেতে থাকে। লক্ষ্মীর যথেষ্ট আঘাত লাগে মাটিতে পড়ে। সে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে রিজুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুই যাস লাই রে, তুই যাস লাই। একবার আমার কথাটা ভাব, তুই ছেলেটার কথাটা ভাব, তুই আবার যাস লাই রে। কান্নায় ভেঙে পড়ে লক্ষ্মী। তারপর দোষ দিতে থাকে দেবীর মূর্তিকে, এই বলে, মূর্তি, ওর জন্যই সব হচ্ছে। ও সাধু আমার সংসারটা ভেঙে দিল, আর ও মূর্তি আমার স্বামীটাকে আমার কাছ থেকে কেড়ে নিল। রিজুর যদিও এসব কোনো কথাই কানে যায় না। তার কানে শুধু এখন কালকুর্ণী দেবীর বলা কথাগুলোই ভাসছে। নিজের বউ ছেলেকে একা ফেলে রিজু হাঁটতে থাকে অজানার দিকে। কোথায় যাবে, কি করবে, কিছুই সে জানে না। এমনকি সেই বৃদ্ধ ভদ্রলোকের নামটাও জানা নেই তার। কিভাবে খুঁজে বার করবে সে? যদিও এই কথা মনে হতেই রিজুর সেই কাপালিকের কথাও মনে পড়ে। তাকেও যখন রিজু খুঁজতে বেরিয়েছিল, তখন সে জানতো না তার নাম ঠিকানা কিছু, কিন্তু শুধু মনের জোরে রিজু তাকে খুঁজে বার করেছিল। এই ভদ্রলোককে খুঁজে বার করা যদিও তার থেকে অনেক বেশি কঠিন একটা কাজ, কিন্তু রিজু ভাবল এটা তো দেবীর দেওয়া কাজ, তাই কালকুর্ণী দেবী তাকে সাহায্য করবে খুঁজে বার করতে। এই আশা নিয়ে রিজু খোঁজা শুরু করে। সারাদিনে আশেপাশের সব গ্রামেই ঘুরে ফেলে রিজু। স্বাভাবিকভাবেই কোথাও খুঁজে পায় না সে ওই বৃদ্ধ লোকটিকে। সন্ধে গড়িয়ে রাত যখন হয়ে আসে, রিজু গ্রামের এক পুরনো স্কুলের বারান্দায় আশ্রয় নেয়। সারাদিনের খাটাখাটনির পর চোখে ঘুম নেমে আসে রিজুর। কিন্তু তারপরেই শুরু হয় এক ভয়ঙ্কর কাণ্ড। ঘুমিয়ে রিজু স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে আবার একই সাদা আবরণে ঘেরা জায়গায় গিয়ে পৌঁছয়।
কিন্তু কিছুক্ষণে সে সাদা আবরণ পাল্টে গিয়ে হয়ে যায় রক্তের মতো লাল। রিজু দেখে সামনে থেকে তাকে তাড়া করে আসছে কালকুর্ণী দেবীর রৌদ্র মূর্তি। সে সোজা এসে হাতে ধরে থাকা এক অস্ত্র দিয়ে রিজুর গালে আঘাত করে। ঠিক সেই মুহূর্তেই রিজুর ঘুম ভেঙে যায়। চিৎকার করে উঠে রিজু চারিদিকে তাকাতে থাকে। ঘামে স্নান করে গেছে ওর গোটা শরীর। রিজু মাথায় হাত ঠেকিয়ে প্রণাম করে বারবার ক্ষমা চাইতে থাকে দেবীর কাছে। তখনই রিজু তার গালে একরকম ব্যথা অনুভব করে। ওর মনে পড়ে কালকুর্ণী দেবী তো এই গালেই তাকে আঘাত করেছিল। আঘাত লাগা জায়গায় হাত দিতেই সেখান থেকে পড়তে থাকা গরম রক্ত অনুভব করতে পারে রিজু। এবার তার আতঙ্কের সীমা ছাড়িয়ে যায়। দেবীর এরকম রূপ রিজু কল্পনাও করতে পারেনি কোনোদিন। যখন প্রথম দর্শন পায় দেবীর, তখন রিজুর মনে হয় এরকম শান্ত স্থির কি কেউ হতে পারে। কিন্তু আজ দেবীর এই মূর্তি দেখে রিজু যেন তাকে চিনতেই পারছে না। প্রথম দিন কালকুর্ণী দেবী তাকে শুধু ভুলের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল, কিন্তু আজ দেবীর রাগ যেন আগের দিনের থেকেও বেশি। আর রিজুর গাল থেকে চুঁইয়ে পড়া রক্ত যেন তারই প্রমাণ। রিজু আর সেদিন রাতে ঘুমোতে যায় না, ভোরের আলো ফোটার অপেক্ষায় বসে থাকে। এভাবে বেশ কয়েকদিন পেরিয়ে যায়। প্রত্যেক দিন রিজু গ্রাম শহর সব জায়গায় খোঁজ চালিয়ে যায়। আর প্রত্যেক দিন রাত্রে সে একই স্বপ্ন দেখে। তফাৎ শুধু একটাই থাকে, যত দিন যায় দেবীর রাগ যেন বেড়েই চলে রিজুর ওপর। রিজুর পিঠে মুখে লাল লাল দাগগুলো সেটারই সাক্ষী দেয়। রিজুর শরীরও এখন শুকিয়ে কাঠি হয়ে গেছে, মুখে বড় বড় দাড়ি হয়েছে, গায়ের সব কাপড়ই নোংরা হয়ে ছিঁড়ে গেছে, চোখে মুখে অশান্তির ভাব। যারাই এখন রিজুকে দেখে তারা তাকে পাগল বলেই মেনে নেয়। রিজু যদিও কোনো দিকেই নজর না দিয়ে এগিয়ে যায়। এরকম ভাবে অনেকের সাথেই দেখা হয় রিজুর। একবার তো এক গ্রামে ওর মতনই এক শিল্পীর তৈরি করা মূর্তি দেখে রিজুর চোখ ঝলমল করে ওঠে। ওর নিজের গড়া লোকুর গড়া মূর্তিগুলোর কথা মনে পড়ে। ইচ্ছে করে তার গ্রামে ফিরে নিজের হাতে কাজ করতে আবার। কিন্তু সেটা মনে হতেই চোখের সামনে চলে আসে সেই ভয়ঙ্কর রূপ, তার কান ফাটানো চিৎকার। আর রিজু তৎক্ষণাৎ সেই ধারণা ছেড়ে আবারও খুঁজতে শুরু করে দেবীর মূর্তি। এভাবেই আরো কিছুটা সময় কেটে যায়। একদিন রিজু এসে পৌঁছয় একটা ছোট্ট শহরে। নাম রিজুর জানা নেই। প্রথম দিকে জায়গার নাম সে জানতে চাইতো, কিন্তু এত জায়গা ঘোরার পর এখন আর তার নাম জানতে ইচ্ছে করে না। শহরের ভেতর ঢুকেই রিজু একে একে লোকজনকে জিজ্ঞেস করতে শুরু করে বৃদ্ধের ব্যাপারে। বেশিরভাগ লোকই রিজুর এরকম অদ্ভুত একটা রূপ দেখে মুখ কুঁচকে সরে যায়। অনেকে আবার গালাগাল দিয়ে তাকে তাড়িয়ে দেয়। এভাবে শহরের চারিদিকে ঘুরতে থাকে রিজু। ঘুরতে ঘুরতে একটা ফাঁকা মতো জায়গায় সে এসে পড়ে। দিশাহীন ভাবে ঘুরতে ঘুরতেই হঠাৎ রিজুর চোখ পড়ে একটা গাড়ির দিকে। একটু ভালো করে তাকাতেই রিজু পিছনের সিটে বসা লোকটাকে চিনতে পারে। এ তো সেই বৃদ্ধ লোক। রিজুর বাকি সবটা বোঝার আগেই গাড়িটা কিছুটা পাশ কাটিয়ে চলে যায়। রিজু দৌড়তে শুরু করে গাড়িটার পেছনে, চিৎকার করতে থাকে, হাত দেখিয়ে থামানোর ইশারাও করে। কিন্তু গাড়িটা কিছুতেই থামে না। হাঁপিয়ে গিয়ে রিজু রাস্তাতেই বসে পড়ে। কিন্তু এতদিনে রিজুর মুখে একটা হাসি ধরা পড়ে। এতদিন এত পরিশ্রমের পর শেষমেশ রিজু পেরেছে সেই বৃদ্ধকে খুঁজে বার করতে। আবার খুঁজে চলার ক্ষমতা ফিরে পায় সে। রিজু ঠিক করে সে এই শহর ছেড়ে যাবে না। দরকার হলে সব বাড়ির দরজায় এসে দাঁড়াবে সে। যতক্ষণ না কালকুর্ণী দেবীর মূর্তি রিজু ফিরিয়ে আনছে নিজের কাছে, সে হাল ছাড়বে না। শুধু একটা প্রশ্ন রিজুর মাথায় আসতেই ওর ভেতরটা কেঁপে ওঠে। মূর্তিটা ঠিক আছে তো? যদি সেটার কিছু হয়ে গিয়ে থাকে, তাহলে কালকুর্ণী দেবী ওর সাথে কি করবে?
মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।